হো হো করে হেসে দেয় জেনি। ইয়োনোকে স্ক্রল করে নেয় একবার, তারপর ব্যঙ্গ করে বলে, ভালোই তো দুষ্টুমি করতে শিখেছিস, কিন্তু এসব তো এখন সময় না। যত রকমের অভিনয় পরে দেখা, এখন সর, আমাকে আমার কাজ করতে দে। ফিজেল হেসে ইয়োনো বলে, অ্যাকচুয়ালি ইউ আর রাইট, তোমাকে এখানে না সোজা আমার আস্তানায় নিয়ে যেতে হবে, তাহলে হয়তো বুঝতে পারবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। এবার যেন মুখের হাসি নিভে গেল জেনির। ইয়োনোর দিকে তাকিয়ে বলে, এসবের মানে কি? তুই কবে থেকে সিআইডি অফিসার হয়েছিস? এবার ব্যঙ্গ ভাব আসে ইয়োনোর চোখে মুখে। জেনির চোখে চোখ রেখে বলে, যেদিন থেকে জানতে পেরেছি আমার আসল পরিচয়, ঠিক সেদিন থেকে। ঘাবড়ে যায় জেনি। ইয়োনো নিজের পরিচয় জানে মানে কি? কিভাবে জানবে সে? যার জানার কথা তাকে তো শেষ করে দিয়েছে জেনি। লিমিনহো এবার তেড়ে আসে জেনির কাছে। জেনিকে নিজের দিকে ফিরিয়ে বলে, এগুলোর মানে কি জেনি? এটা আবার কোন নাটক? জংসুকের দিকে তাকিয়ে ইয়োনো আর জংসুক দুজনেই হেসে দেয়। তারপর ইয়োনো বলে, নাটক তো সাজিয়েছিলেন আপনারা, আর শেষ করব আমরা। এই নাটকের শেষ আজ শেষ হবে। লিমিনহো অহংকার করে বলে, দুদিনের শিশু, আমাদেরকে টক্কর দাও? তোমাদের থেকে বড় বড় মাপের লোক আমাদের সাথে টক্কর দিয়ে হেরে গেছে। ভিড় রাগ বাড়ানোর জন্য বলে, একটু ভুল বললেন, বড় বড় লোক আপনাদের সাথে টক্কর দিলেও আপনাদেরকে টুপি পরিয়ে এভাবে ঘোল খাওয়ায় না, যেটা আমরা খাইয়ে দিয়েছি। তাহলে বুঝুন কত ট্যালেন্টেড আমরা। লিমিনহোর ইগোতে লেগেছে কথাটি, কিন্তু সে কিছু বলার আগে সবিন সর্দার বলে, ইয়োনোর আসল পরিচয় মানে কি জেনি? এসব কি বলছে ইয়োনো? আর ইয়োনো, তুমি কবে থেকে জব করো? ভি বলে ওঠে, আপনি কোনোদিন ছেলে সন্তানের জন্ম দিতে পারেননি মিস্টার সবিন সর্দার। আপনাকে এতগুলো বছর ধরে ঘরে রাখা হয়েছিল। জেনি এবার ভিকে ধমকে বলে, হে ইউ, একদম চুপ। তুমি ইয়োনোকে ভুলভাল বুঝিয়েছো। কি প্রমাণ আছে তোমার কাছে? শোন ইয়োনো, এই মেয়ে তোকে বাড়ি থেকে বের করে দেয়, মনে নেই তোকে ড্রিঙ্কস করিয়ে মিথ্যা ভিডিও বানাই, তারপর ওই ইয়ংজাংকে দিয়ে ভুয়া প্রেগনেন্ট বানিয়ে অপমান করে তোকে। আসলে ও চায় না তুই সর্দার বাড়ির সম্পত্তির মালিক হ, তোকে বিভ্রান্ত করছে এসব বলে। ইয়োনো কিছু বলতে যাবে, অমনি জংসুক এসে বলে ওঠে, ওহ রিয়েলি? তার মানে আমার ভাইকে আমি যেটা বলেছি সেটা ভুল, আপনি পালিত মা হয়ে ঠিক। এতদিন তাহলে ইয়োনোর মনে যে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে ওটা মিথ্যে? আমাদের বাবা মাকে যে আপনি আগুনে পুড়ে মেরেছেন এটাও মিথ্যে? হ্যাঁ হ্যাঁ, সব মিথ্যে। এই মেয়ে যা বলেছে সব। কিছুক্ষণ চুপ থেকে জেনি বলে ওঠে, কি বললে তুমি? তুমি ওকে সব বলেছো আর তুমি ওর ভাই? মানে কি কি এসবের? মিস্টার সিওজুন অ্যান্ড জুনজিকে চিনতে পারছেন? আমরা তারই সন্তান। আমি বড় সন্তান আর ইয়োনো ছোট সন্তান। এবার নিশ্চয়ই সব ক্লিয়ার। জংসুকের কথা শুনে সবিন সর্দার বলে, এরা কারা জেনি? ইয়োনো ইয়োনো তাহলে আমার সন্তান না? জেনি এবার ঘাবড়ে যায়। যে করে হোক খেলাটা পাল্টে দিতে চাই সে। তাই ইয়োনোর দুই গাল ছুঁয়ে বলে, শোন ইয়োনো, এরা মিথ্যা বলছে। আসলে তুই আমার ছেলে, এই সর্দার বাড়ির ছেলে। এদের কাছে কোনো প্রমাণ নেই, শুধু মিথ্যা বলে উস্কে দিচ্ছে তোকে। তুই লিসাকে নিয়ে লুকিয়ে থাক, আমি সব কিছু নিয়ে তোদের বিয়ে দিয়ে দেব। এই কাঁটাগুলোকে উপড়ে ফেলতে হবে। এরা তো তোকে বদনাম করেছিল বল। তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এই জাংকুক, ওদেরকেও আমরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। জেনির দুই হাত ধরে গাল থেকে ছাড়িয়ে ইয়োনো বলে, আমাকে ওই বাড়ি থেকে প্ল্যান করে বের করে দেওয়া আমার ইচ্ছাই হয়। আসলে ভির উদ্দেশ্য ছিল এটা, ও চেয়েছিল আমার দ্বারা সবিন সর্দারকে অপদস্থ করবে। ইনফ্যাক্ট সেটা করতে পেরেছে। আর সবিন সর্দার পুরো সমাজের সামনে কলঙ্কিত, তার মুখ দেখানোর কোনো জায়গা নেই। ও হ্যাঁ, সেদিন ভি আমাকে কোনো ড্রিঙ্ক দেয় না। সেদিন যেটা ভি আমাকে দেয় ওটা পানি ছিল। কিন্তু তুমি ভেবে নাও আমি ড্রিঙ্কস করে এগুলো বলেছি। আসলে সবাইকে বোঝাতে চেয়েছিলাম সবিন সর্দার আর জেনির অবৈধ সন্তান আমি। এমনকি তারা চলেও তার মতো করে। ভিড় এই ইচ্ছাটা সাকসেস, আর আমাকে বাড়ি থেকে তাড়ানো হয় না। আমি বের হয়ে যাই কেন জানো? জেনি মাথা নাড়িয়ে জানতে চাই। ইয়োনো বলে ওঠে, কারণ আমাকে লন্ডন যেতে হতো তাই।
কুকিকে খোঁজ পেতে আমি আমার লোক নিয়ে চলে যাই লন্ডন। তা না হলে তো আমরা কুকির খোঁজ পাবো না। আমি আর ইয়নজাং মিথ্যা স্বামী স্ত্রী সেজে লন্ডনে গিয়েছিলাম। তোমরা যে আশ্রমে কুকিকে রেখেছিলে ওখানে খোঁজ নিয়ে জানতে পারি কুকি বর্তমানে মিস্টার লিমিনহোর কোম্পানিতে কাজ করে। ওকে ওখান থেকে উদ্ধার করতে আমাকে যেতে হয়। ওকে উদ্ধার করার পর ওই জায়গায় কিছু সিক্রেট হেল্পিং হ্যান্ডদের বের করে জেলে দিই। আমি তোমার কাছে কৌশলে জেনে নিই কে তোমার আরেক পার্টনার। তুমি আমাকে বলে দাও, আমি ওটা ভিকে টেক্সট করে দিই। আর তার ঠিক 2 মিনিট পর রোজের কল আসে ভির ফোনে। এবার ভি বলে ওঠে, অ্যাকচুয়ালি তাই, আপনি যখন আমার সাথে কথা বলছিলেন তখন রোজের কল আসে। কল রিসিভ করার আগের ফোনের স্ক্রিনে কলের সাথে আমি ইয়োনোর SMS দেখে নিই। তারপর আমি আমার মতো করে প্ল্যান করি, যদি রোজ বেঁচে যায় তাহলে ওকে হসপিটালে সেন্সলেস রোগী বানিয়ে রাখা, আর যদি মরে যায় তাহলে আপনাদের সামনে মিথ্যা অভিনয় করব। ইনফ্যাক্ট জানেন তো আমাদের ভুগাম এখন কোথায়? বলে ভি আঙ্গুল উপরে উঠিয়ে বলে, আকাশের দিকে ইশারা করে। নিজের মায়ের খুনের হিসাব দিচ্ছে। আর আপনাদের বিষয়ে প্রমাণ তো আমি পেয়েছি। রোজের করে রাখা ভিডিও দেখে আমার এক মাকে বাঁচাতে আমার আরেক মাকে জীবন দিতে হয়েছে। এইসব আপনাদের জন্য হয়েছে। কথাগুলো বলেই ভি তেড়ে যেতে থাকে। জাঙ্কুক এসে ভিকে আটকে বলে, শান্ত হও মায়াবতী, আমার মায়াবতীর ইচ্ছা পূরণ হবে, তবে বাকিদের হিসাবটাও তো বুঝে নিতে হবে। ভির আরেক কাঁধে চিন হাত রেখে বলে, একটু শান্ত হও, আমরা বুঝতে পেরেছি তোমার মনের অবস্থা। যার জন্য তোমার মায়ের এই অবস্থা, তাকে দেখলে তোমার যেমন লাগে ঠিক আমারও আমার স্বামীর মৃত্যুর সন্তান থেকে দূরে রাখা, এমনকি বাবার মৃত্যুতে এমন লেগেছিল। কিন্তু আমি অসহায় ছিলাম। ভাগ্য হয়তো তোমার হাত দিয়ে আমার ইচ্ছা দ্বারা আমাদের স্বপ্ন পূরণ করবে। তাই বলছি একটু শান্ত হও। জিনের কথা শুনে ভি একটু শান্ত হয়। তার থেকেও বড় কথা, ভির মাথাটা এখন জাঙ্কুকের বুকের সাথে মিশে আছে, যেটা ভিকে খুব ভালোভাবে শান্ত করে দেয়। জাঙ্কুকের পক্ষে ভির শান্তি। ভি শুধু ফোঁস করতে থাকে। এদের সবকিছু পাত্তা না দিয়ে জেনি বলে, তার মানে এই চক্রান্ত শুরু থেকে তোর। আমার পিঠ পিছনে তুই এসব করেছিস। তোকে নিজের ছেলের জায়গা দিয়েছিলাম। বাবা মা মারা গেলেও আমি তোকে অনাথ করিনি, আর তুই আমাকে ধোকা দিলি। ইয়োনো এবার রক্ত চক্ষু করে জেনির কাছে এসে ওর গলা চেপে ধরে। জেনি ইয়োনোর হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে। ইয়োনো বলে ওঠে, লজ্জা করে না তোর একটা মেয়ের কোল থেকে জন্ম নেওয়া সন্তান চুরি করতে? লজ্জা করে না নিজের জন্ম দেওয়া সন্তানকে ওই অন্ধকার রাতে অন্য শিশুর স্থানে রেখে দিতে? আর এই মিথ্যা লুকাতে তুই আবার খুন করেছিলিস আমার বাবা মাকে। কথাগুলো বলে ইয়োনো আরও জোরে গলা টিপে ধরে জেনির। ঘরে থাকা বাচ্চাটা এমনি ভয় পেয়েছিল, এখন আরও খুশি হয়, কারণ জেনি খারাপ ছিল ও ভিকে মারতে এসে। বাচ্চাদের কাছে ভি মহান, তাই তো ভিকে যারা মারতে চায় আর তাদেরকে মারতে দেখে বাচ্চারা খুশি হয়। আশেপাশে গার্ডগুলো এখন ভির লোকের দ্বারা আহত। তারা নিজেরাই উঠতে পারছে না, আধমরা হয়ে পড়ে আছে মাটিতে। সুজি কান্না করে দেয়। ইয়োনোর এই রূপ আবার ইয়োনোর কাছে ভিন্ন কথা। এই জেনি কি কি করেছে তা যেন একদিকে সব প্রকাশ করতে থাকে। মাথা ঘুরে ওঠে সুজির। ভির মুখে হাসি ফুটে ওঠে। জাঙ্কুকের বুকে মুখ রেখে ইয়োনোর এই দৃশ্য দেখে হাসতে থাকে ভি। জংসুক এবার ইয়োনোকে ছাড়িয়ে নিয়ে বলে, আইনকে আইনের মতো করে ব্যবহার কর ভাই, নিজের হাতে আইন নিয়ে নিস না। যদি এমনটাই হতো তাহলে এতদিনে এই জেনিকে আমি বা জাঙ্কুক ভি জীবিত রাখতাম না, কবেই শেষ করে দিতাম। চেঁচিয়ে ওঠে সবিন সর্দার আর্তনাদ নিয়ে বলে, কি হচ্ছেটা কি? আমাকে স্পষ্ট করে সব কিছু বলো। জংসুক পকেটে হাত রেখে বলে, মিসেস জেনি যখন কনসিভ করে তখন আপনি শর্ত দেন যে আপনার ছেলে সন্তান লাগবে। ছেলে হলে আপনি মিসেস জেনিকে মেনে নেবেন, কিন্তু আপনাদের কোনো ছেলে হয়নি। আপনি আপনার উত্তরাধিকারী হিসেবে কোনো ছেলে পাননি, পেয়েছিলেন একটা মেয়ে সন্তান। যখন জেনি নিজের মেয়েকে দেখে তখন তিনি বুদ্ধি করে নার্স ও ডাক্তারকে টাকা দিয়ে বাচ্চা বদল করেন। ওই দিন একই হাসপাতালে জন্ম নেয় আমার ভাই ইয়োনো। আমি আর বাবা তখন মায়ের পাশে বেডে ঘুমিয়েছিলাম। মাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়, সাথে আমাদের খাবারে ঘুমের ওষুধ। কিন্তু ওই দিন আমরা এগুলো কিছু বুঝতে পারি না।
পরের দিন যখন ভাইকে খুঁজে পাওয়া যায় না তখন মা আর বাবা হাসপাতালে ঝামেলা করে। নার্স আর ডাক্তারের একটাই কথা, মা ওই দিন মেয়ে জন্ম দিয়েছিল। আমিও মা বাবার সাথে তাল মিলিয়ে বলি যে আমার ভাই হয়, কিন্তু ডাক্তার হাসপাতালের রেপুটেশনের জন্য আমাদের মিথ্যা বলেন বারবার। ইনফ্যাক্ট একটা ফেক রিপোর্ট ধরিয়ে দেয়। পুলিশ এসব মিথ্যা রিপোর্ট দেখে আমাদের বকতে থাকে, কিন্তু আমার বাবা থেমে থাকেনি। মেয়েটিকে বাসায় আনার পর ওকে যত্ন করে মা। অন্যদিকে বাবা চলে যায় আরেক পুলিশের কাছে। তাকে সব কিছু ফুল ডিটেলস বললে সে হেল্প করতে থাকে, কিন্তু যথাযথ প্রমাণের অভাবে কেউ কিছু করতে পারে না। ওই দিন ইয়নোর মুখের সাথে আমার মায়ের চেহারার মিল থাকে অনেক, যেটা মিসেস জেনির বড় বোন ধরে ফেলেন, কারণ তিনি আমার মায়ের বান্ধবী। চেহারার মিল ছাড়াও মায়ের কাছে শুনেছিল ডেলিভারির রাতে ইয়নো হারিয়ে যায়, তার বদলে অন্য মেয়ে আসে। একই রাত একই হাসপাতালের নাম শুনে ওই আন্টি বুঝে যায় এই কাজ মিসেস জেনির করেন, কারণ তার মতে মিসেস জেনি সবিন সর্দারের জন্য পাগল। তাকে পেতে এগুলো করতে পারে মিসেস জেনি। ইয়নোকে কোলে নিয়ে তিনি ইয়নোর নাম ঠিক করেন। মূলত ওই আন্টির কাছে মা বলেছিল আমার ছোট ভাইয়ের নাম ইয়নো হবে। জংসুকের ভাই ইয়নো। তাই হলো, মিসেস জেনি মেনে নিলেন। তারপর যেই আপনাকে মিসেস জেনির বিয়ে করেন তার পরের দিন ওই আন্টির মাকে সব বলে দেন। অন্যদিকে মিসেস জেনিকে বোঝাতে থাকেন তার সন্তান তাকে দিয়ে দিতে। মা নিজেও অনেকবার দাবি করেন, কয়েকবার আসতে চায় সর্দার বাড়ির ভিতর, কিন্তু মিসেস জেনি ইয়নোকে ক্ষতি করে দেবে বলে ভয় দেখায়। শুধু তাই না, মা বাবা মিসেস জেনির 2 নম্বর ব্যবসার ব্যাপারে জেনে যান, সাথে জেনে যান ভিড় ব্যাপারে। তাই তো কিছু না পেরে যোগাযোগ করেন ইয়নজুন আন্টির সাথে। ইয়নোকে আর কিছু বলতে না দিয়ে জেনি বলে সব কিছুই বুঝলাম, কিন্তু আমার সেই মেয়ে কই? তাকে কি মেরে ফেলেছো তোমরা? জংসুক ঠোঁট প্রসারিত করে হেসে দেয়, তারপর বলে ওসব নোংরা কাজ আপনি করতে পারেন, আমরা না। এতগুলো মানুষের জীবন নষ্ট করেছেন আপনি, আমরা শুধু তারই ফল দিচ্ছি আপনাকে। কিন্তু এতগুলো বছর পর আপনার সন্তানের খোঁজ যখন চাইছেন, তাহলে দেখিয়েই দিই সেই সন্তানকে। বলেই জংসুক আঙুল তাক করে দেখায়। জেনি আর সবিন সর্দার তাকিয়ে অবাক হয়ে যায়। জেনির মুখ থেকে বের হয়ে যায় জিমিন। আঙুল সরিয়ে তার পকেটে রেখে দীর্ঘশ্বাস নিয়ে জংসুক বলে হ্যাঁ, আপনার আর সবিন সর্দারের মেয়ে, ওই জিমিন, যাকে কোলে পিঠে বড় করেছেন ইয়নজুন আন্টি আর ভি। জিমিনের চোখে পানি, মুখটা এদিক ওদিক করছে সে। ভি তাকিয়ে দেখছে জিমিনকে, মুখ ফুটে বলে কষ্ট হচ্ছে বোন? জিমিন কান্না মিশ্রিত কণ্ঠে বলে এদের মতো বাজে বাবা মায়ের জন্য কষ্ট হয় না কখনো আমার। কথাগুলো শুনে অনুতপ্ত হলো সবিন সর্দার। তার মেয়েরা আজ তাকে ঘৃণা করে। সবিন সর্দার বলে সি জেনি সি, এতগুলো অভিনয় করলে তুমি? আমার সন্তানরা আজ আমাকে ঘৃণা করছে। ও হ্যালো সবিন সর্দার, তোমাকে কেউ আমার জন্য ঘৃণা করেনি। ঠিক বলো তো, তুমি আগে যেমন লোক ছিলে তাতে জিমিন মেনে নিতে পারছে না এবং অস্বীকার করে আমাকে আর জিমিনকে পথে বসিয়ে দিতে। দেখ মা, আমি যা করেছি তাতে তোর ভালো হয়েছে। এই লোক কখনোই নিজের স্বার্থ ছাড়া বোঝেনি, আজ নাটক করছে ভালো সাজার, কারণ ওর কাছে তো আর কোনো অপশনই নেই। অপশন আজ তোমার কাছেও নেই জেনি। আমি যে ফিরে এসেছি জল জ্যান্ত প্রমাণ হয়ে, আর তোমার সব সত্যতা ফাঁস করতে। মায়ের কণ্ঠ পেয়ে পিছনে ঘুরে তাকায় ভি। ইয়নজুনকে দেখে ভি যেন থমকে আছে, বিশ্বাস হচ্ছে না তার চোখে। দৌড়ে যায় ভি, জড়িয়ে ধরে ইয়নজুনকে। এতগুলো বছর পর মা মেয়ে আজ এক হলো। সেই কালো বর্ণের যুবতীকে আজ বয়স্ক মহিলা রূপে দেখছে সবিন সর্দার। ভি ওর মাকে জড়িয়ে বলে তো তুমি কখন সুস্থ হলে? আমাকে কেউ জানায়নি কেন? পিছন থেকে বলে আসলে আজকে সকালে আমি যে রুমে ছিলাম ওই রুমে গ্লাস ভাঙার শব্দ পাই, সন্দেহ হয়, তাই আমি আন্টির ঘরে যাই। দেখতে পাই কারিনা ওয়াশরুমে, তাই আন্টি পানি খেতে উঠতে চেষ্টা করে। জংসুক আমাকে বলেছিল আন্টি যে কোনো মুহূর্তে সুস্থ হয়ে যাবেন, কারণ আন্টিকে নতুনভাবে জংসুক যেভাবে অপারেশন করেছিল তাতে 95% শিওর ছিল খুব তাড়াতাড়ি রিকভার করবে আন্টি। আমি জংসুককে বারবার কল করি ওই জন্য, কিন্তু ওর কোনো খোঁজ পাই না। মনে পড়ে কাল রাতে তুমি ফোনে কাকে বলেছিলে আজ আশ্রমে আসবে। আমি তো এগুলো কিছু জানতাম না, তাই তোমাকে খোঁজ দিতে আসি যে আন্টি উঠে বসেছে। কিন্তু এখানে আসার আগে তো কারিনাকে বলেছিলাম
আন্টির সাথে থাকতে। ইয়ঞ্জন এবার সবাইকে দেখতে থাকেন। সবিন সর্দারের দিকে চোখ যেতেই তার ঘৃণা বেড়ে যায়। তারপর সে চোখ সরিয়ে নেয়। সেই দৃষ্টিগুলো বুঝে যায় সবিন সর্দার। তিনিও কিছু না বলে মাথা নত করে। আশেপাশে জেনি ও লিকে লোকজন দেহ পড়ে আছে। ইয়ঞ্জন ওদের দেখে বলেন, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, মায়ের অন্যায়ের বিচার করতে শিখেছে। আমার জাঙ্কুক বাবাটাও অনেক বড় হয়ে গেছে। ভি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে বলে, সে যাই হোক, তুমি এখানে আসতে গেলে কেন? ইয়ঞ্জন ভির মুখে হাত রেখে বলেন, শোনো মেয়ের কথা, আমার মেয়ে এত বড় মিশনে এসেছে, আমি তার পাশে থাকবো না? আমি আজ সুস্থ হয়েই কারিনার কাছে শুনলাম তোমার কথা, তাই ওর বারণ না শুনেই এখানে ছুটে এসেছি। পিছনে দৌড়ে দৌড়ে আসতে থাকে কারিনা। হাঁপাতে থাকে সে। কারিনাকে দেখে লিমিনহো বলে ওঠে, এই মেয়ে জেল থেকে ছাড়া পেল কিভাবে? জেনির মন চাচ্ছে এবার লিমিনহোকে মেরে ফেলতে। রাগ দেখিয়ে বলে, বোকার মতো কথা বলো না। ইউনোর মতো একজন অফিসার থাকতে তার আর কিছু লাগে? আর যার জন্য জেলে ঢোকানো হয় সেও এখনো জীবিত। ভিকটিম তো সে নিজেই, যত সব অকর্মার লোক। সাদে কি আর আজ এই অবস্থার সম্মুখীন হতে হয়? ইউনো এবার জেনিকে খোঁচা মেরে বলে, এই না হলে ডাইনি বুদ্ধি? আসলেই এই বুদ্ধি নিয়ে তো এতগুলো মানুষের জীবন নিয়েছো। আর এম সর্দার এবার ইউনোর দিকে তাকিয়ে বলেন, সেসব কথা বাদ, আসল কথায় আসা যাক। তুমি কবে থেকে এসব জানো? আর জানো যখন আমাদের বলনি কেন? ইউনো কিছু বলার আগেই জেনি বলে, আর এই জংসুক বেঁচে গেল কিভাবে? ওকে তো ওখানেই শেষ করে এসেছিলাম।